এখন আমরা হচ্ছে নিউট্রোফিল নিয়ে জানবো। আমরা যে 5টা সেল বা 5টা টাইপের সেলের কথা বলছি, গ্রানুলোসাইটের মধ্যে 2টা, গ্রানুলোসাইটের মধ্যে 3টা আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে 2টা। গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, এটাকে আমরা পলিমরফোনিউক্লিয়ার একটা সেলও বলে থাকি, এবং এটাতে ফাইন গ্রানুলস থাকে যেটা মাইক্রোস্কোপে ভিজিবল হয়। কোথায় থাকে গ্রানুলসগুলো? সাইটোপ্লাজমে। সেলটার সাইজ হচ্ছে 10 থেকে 12 মাইক্রোমিটার হয়, শেপ অ্যামিবয়েড টাইপের হয়, এবং মানে কিছুটা ইরেগুলার বা অ্যামিবয়েড। নিউক্লিয়াসের কালারটা পার্পেল হয়, মানে কিছুটা ব্যাজোফিলিক টাইপের, এবং এটা মাল্টি লোবড হয়। এটা খুবই ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসটা মাল্টি লোবড থাকে, এবং লোবগুলা দেখা যায় যে মানে 2-এর বেশি থাকে, সাধারণত 2-এর বেশি থাকে, 5 পর্যন্ত বা 5-এর বেশিও কিন্তু থাকতে পারে। এবং ইয়াং সেল যেগুলো নব্য সেল, নতুন, সেগুলাতে বেশি লোব থাকে না, যেগুলা মানে খুবই কম লোব বিশিষ্ট হয়, কারণ এগুলো নতুন সেল বা কোনো লোব নাও থাকতে পারে, কিন্তু যখন আস্তে আস্তে ম্যাচিউর হয়, আরও ভালো বয়স্ক হয়, তখন দেখা যায় অনেকগুলো লোব থাকে। যেমন এখানে 4টা লোব দেখানো হয়েছে, এই ছবিটাতে 4টা লোব দেখানো হয়েছে নিউক্লিয়াসের। হ্যাঁ, এটা কিন্তু একটা আইডেন্টিফাইং ফিচার। এবং সাইটোপ্লাজম ব্লু থাকে, গ্রানুলার থাকে, ওই যে বললাম যে ব্যাজোফিলিক টাইপের। আর গ্রানিউলসগুলো ফাইন গ্রানিউলস হয়। গ্রানিউলস মানে এই যে ভিতরে যে দানা দানা থাকে, দানা 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 সাইটোপ্লাজমে। এই গ্রানিউলসগুলো এই কারণে ইম্পর্টেন্ট, কারণ গ্রানিউলসগুলো বিভিন্ন এনজাইম সিক্রেট করে, যেটা আমরা একটু পরেই দেখবো। এবং এটা বোথ অ্যাসিডিক এবং বেসিক স্টেইন নিতে পারে, এবং এটা হচ্ছে ভায়োলেট কালার দেখায় গ্রানিউলসগুলা, এবং এদের লাইফ স্প্যান 2 থেকে 5 দিন। সো এভাবে প্রত্যেকটা সেলের আমরা সাইজ, শেপ, নিউক্লিয়াস, লোবস, নিউক্লিয়াসের লোব কয়টা, সাইটোপ্লাজমে কালার কেমন, গ্রানিউলস এবং লাইফ স্প্যান বা কতদিন বেঁচে থাকে, এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা সেলের দেখতে হবে আমাদের। পাশাপাশি ফাংশন জানতে হবে, যে আচ্ছা ফাংশন কি। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, যেটা আমরা একটু আগে মানে আমরা যখন প্রপার্টিস অফ ডাব্লিউবিসি পড়ছি আমরা জেনে আসছি। এবং এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্সে হেল্প করে। সো ফ্যাগোসাইটোসিসে হেল্প করার মাধ্যমে তো ফার্স্ট লাইন ডিফেন্স করতেছে, এবং এরা কিন্তু ফ্রি সেলস, এবং এরা ঘুরতে থাকে। এজন্যই তো আমরা বলি যে এগুলো হচ্ছে মোবাইল সেলস, যেগুলো হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজমে হেল্প করে। এরা বিভিন্ন সাবস্টেন্স রিলিজ করে। এদের গ্রানিউলসের মধ্যে বিভিন্ন এনজাইম, যেমন প্রোটিয়েস, মায়োলোপারক্সিডেস, ইলাস্টেজেস, এরকম বিভিন্ন এনজাইম থাকে যেগুলো মাইক্রো অর্গানিজমগুলোকে ডিস্ট্রয় করতে সহযোগিতা করে। এবং পাশাপাশি এরা কিন্তু অ্যান্টিবডি লাইক সাবস্টেন্স, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ডিফেন্সিনস বা অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস, এগুলা বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, এগুলো কিল করতে সহযোগিতা করে। এবং নিউট্রোফিলের যে মেমব্রেন আছে, যেমন এই যে মেমব্রেন, এই যে এখানে যে মেমব্রেনটা আমরা দেখতেছি, এই নিউট্রোফিলের মেমব্রেনে এনজাইম থাকে, যেটাকে আমরা বলতেছি NADPH অক্সিডেস। তো এই এনজাইম হচ্ছে বিভিন্ন টক্সিক মেটাবোলাইটস দ্বারা অ্যাক্টিভেটেড হয়। ইনফেক্টেড বিভিন্ন টিস্যু থেকে বিভিন্ন টক্সিক মেটাবোলাইটস যখন রিলিজ হয়, তখন সেগুলো এই এনজাইমকে অ্যাক্টিভেট করে, এবং এই এনজাইমটা হচ্ছে ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলতে পারে। এবং নিউট্রোফিল কিন্তু প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর বা PAF সিক্রেট করে। এটা এক ধরনের সাবস্টেন্স, যেটা একটা সাইটোকাইন, এবং এটা প্লাটিলেট অ্যাগ্রিগেশনে সহযোগিতা করে যখন কোনো ইনজুরি হয়, ফলে ব্লাড লস প্রিভেন্ট হয়, ব্লাড বেশি বেরোয় যায় না, ব্লাড ক্লটিং হয়ে যায়। সো এটা কিন্তু এই কাজেও হেল্প করে। সো কীভাবে কাজ করে, ওই যে আমি বলছিলাম যে নিউট্রোফিল ফার্স্টে ব্লাড ভেসেলে মার্জিনেশন করে, তারপর হচ্ছে এরা ডায়াবেটিসিস করবে, তারপরে কেমোট্যাক্সিস, ফ্যাগোসাইটোসিস, এই প্রসেসে কিন্তু এরা কাজ করে। এখানে ওই কথাগুলোই লেখা আছে, আমি আর এক্সপ্লেন করবো না। আমি হচ্ছে যখন প্রপার্টিস অফ ডাব্লিউবিসি পড়ছি সেই ভিডিওতে আমি এই জিনিসটা খুব সুন্দর করে এক্সপ্লেন করছি, তাই এখানে আমি একটা কথাও বলবো না। এই জিনিসটা কিন্তু ভিডিওতে দেখে নিবা, প্রপার্টিস অফ ডাব্লিউবিসি, এটার আগের ভিডিওটা প্লেলিস্টের। আর এখানে আরও কিছু কথা এখানে আমি বলে দিই, যে প্রত্যেকটা নিউট্রোফিল কিন্তু 10-15 থেকে 20টা মাইক্রো অর্গানিজমকে একেবারে ধরতে পারে। মানে যখন এরা মানে সিউডোপোড ফর্মেশন করে এইভাবে যখন মাইক্রো অর্গানিজমকে অ্যাটাক করবে, ভিতরে ঢুকাবে, তখন একসাথে 15 থেকে 20টাকে কিন্তু এভাবে ভিতরে ঢুকে এগুলোকে কিল করতে পারে। আচ্ছা, তো তারপরে হচ্ছে যে রেসপিরেটরি বাস নামে একটা কথা আছে। এটা মানে হলো যে যখন মানে ফ্যাগোসাইটোসিস প্রসেসটা চলতে থাকে, ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে থাকে, তখন অক্সিজেন কনজাম্পশন বেড়ে যায় নিউট্রোফিল দ্বারা। এই প্রসেসটাকে আমি বলতেছি রেসপিরেটরি বাস্ট। হ্যাঁ, সো এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট আমি জাস্ট এই যে টার্মটা একটু এখানে উল্লেখ করলাম। পাস সেল, আসলে এই যে আমাদের বিভিন্ন ডাব্লিউবিসি, এগুলো যখন মারা যায়, ডেড হয়ে যায়, বা ডাব্লিউবিসি মারা গেল, বা ওখানে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফরেন বডিজ, সেলুলার ডেব্রিস যখন জমা হয় ইনফেক্টেড টিস্যুটাতে, তখন ওইখানে একটা হোয়াইটিশ ইয়েলো ফ্লুইড পাওয়া যায়, যেটাকে আমরা বলি পাস।
বা আমরা বাংলায় পুস বলি। সো এই পুসটা কিন্তু এই ডেড ডাব্লিউবিসি প্লাস ওই ডাব্লিউবিসির সাথে সাথে ওইখানে বিভিন্ন ফরেন বডিজ বা বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন মাইক্রো অর্গানিজমস, ওইগুলো মিলে এই পাসটা কিন্তু তৈরি করে। এবং ওই জায়গায় কিন্তু পাস সেল পাওয়া যায়। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা একটু জানলাম। তারপরে হচ্ছে ইওসিনোফিল নিয়ে আমরা জানবো, আবারও সেম, আমরা সাইজটা জানবো। তারপর হচ্ছে নিউক্লিয়াস পার্পেল কালারের হয়, ইম্পর্ট্যান্ট। এখানে নিউক্লিয়াস পার্পেল, বাট সাইটোপ্লাজমটা কিন্তু পিঙ্ক বা রেডিশ হয়, কারণ এখানে ইউসিন যে ডাইটা আছে এটাকে কালার এর নেয়, এবং এটা যদি অ্যাসিডোফিলিক, রাইট। হিমোটক্সিলিন যেটা, এটা হচ্ছে পার্পল বা ব্লুইশ। আচ্ছা, যাই হোক, ওইটা হচ্ছে বেসিক হিমোটক্সিলিনটা। আচ্ছা, গ্রানিউলস এখানে কোর্স হয়, কোর্স গ্রানিউলস, বাট ফাইন গ্রানিউলস ছিল হচ্ছে নিউট্রোফিলে। এখানে ব্রাইট রেড কালারের গ্রানিউলস হয়, ওইখানে কিন্তু গ্রানিউলসের কালার ব্লু ছিল। সো ডিফারেন্সগুলো আমাদের বুঝতে হবে। এখানে সাইটোপ্লাজম আর গ্রানিউলস এগুলো সবই কিন্তু রেড টাইপের, এবং এখানে লাইসোজাইমস আছে গ্রানিউলসের মধ্যে। হ্যাঁ, গ্রানিউলসের মধ্যে কিন্তু লাইসোজাইমস থাকে, এবং এখানে হচ্ছে মানে মেজর বেসিক প্রোটিন বা এমবিপি থাকে, যেটা হিস্টামিনেস রিলিজ করে। হিস্টামিন হচ্ছে গিয়ে ইসোনোফিল পারক্সিডেস যে এনজাইম থাকে, সেটা আবার হিস্টামিন সিক্রেশনে সহযোগিতা করে। সো আলটিমেটলি গ্রানিউলসের মধ্যে এই জিনিসগুলো থাকে, মেজর বেসিক প্রোটিনস থাকে, ইসোনোফিল পারক্সিডেস এনজাইম থাকে, যেগুলো পরবর্তীতে হিস্টামিনেস বা হিস্টামিন সিক্রেশনে সহযোগিতা করে। এদের লাইফ স্প্যান একটু বেশি, 7 থেকে 12 দিন। নিউট্রোফিলের ছিল 2 থেকে 5 দিন। সো এখানে ছবিটা দেখানো হয়েছে, এবং এটা সাধারণত বাইলোবড হয়। হ্যাঁ, নিউক্লিয়াসটা বাইলোবড হয়, এই যে একটা লোব, এই যে একটা লোব, এবং ভিতরে কিন্তু এই যে ব্লু রেডিশ টাইপের গ্রানিউলস এখানে অল ওভার প্রেজেন্ট, ঠিক আছে। সো কোর্স গ্রানিউলস এখানে পাওয়া যায়, এবং এরা প্যারাসাইটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাসাইটিক ইনফেকশনে বা বিভিন্ন অ্যালার্জিক ডিজিজ, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, মানে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটা, সেটাতে কিন্তু এটা আমরা জানি যে ইওসিনোফিলের কন্ট্রিবিউশন আছে। সো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, এখানে কিন্তু ইওসিনোফিলটা বেশি পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, তো ইওসিনোফিল হচ্ছে বিভিন্ন ডিটক্সিফিকেশন, ডিসইন্টিগ্রেশন, এগুলোতেও হেল্প করে, ফরেন প্রোটিনসের বা ফরেন ম্যাটেরিয়ালসের, এবং স্পেশাল টাইপ অফ সাইটোটক্সিক সাবস্টেন্স এদের গ্রানিউলসের মধ্যে থাকে, সেগুলোতে কিন্তু এরা অ্যাটাক করতে পারে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা বেজোফিলসও গ্রানুলোসাইটের একটা টাইপ, এবং এটার সাইজ একটু ছোট হয়, এটা বাইলোবড হয়। হ্যাঁ, এটাও বাইলোবড, বাট এটা মনে রাখতে হবে যে বাইলোবড হইলেও এটা কিন্তু এস শেপড হয়, মানে কাইন্ড অফ এই যে এটা বাইলোবড, বাট ইওসিনোফিলের মতো না। ইওসিনোফিলে রেড গ্রানিউলস থাকে, এখানে গ্রানিউলসগুলো রেডিশ থাকে, বাট এখানে কিন্তু ব্লুইশ গ্রানিউলসই পাওয়া যাচ্ছে, বা পার্পেল কালারের বা মিথিলিন ব্লু কন্টেইন করা গ্রানিউলস পাওয়া যাচ্ছে, এবং এখানেও কোর্স গ্রানিউলস, এবং এরা সাইটোপ্লাজমটা বেজোফিলিক হবে, অর্থাৎ ব্লুইশ হবে, এবং এখানে গ্রানুলার হবে অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে এরা কী রিলিজ করবে, এরা হেপারিন, হিস্টামিন এগুলো রিলিজ করবে, খুবই ইম্পর্টেন্ট। হেপারিন কিন্তু একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, হিস্টামিনের গুরুত্বপূর্ণ ফাংশন আছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ফাংশন বলতে এরা কিন্তু আমাদের যে মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। হ্যাঁ, সো এরকম বিভিন্ন টাইপের বিষয় আদি আছে, যেগুলো আমরা জানবো আসলে পরবর্তীতে। পাশাপাশি এদের গ্রানিউলসে প্রোটিয়াস, মাইলোপারক্সিডেস এরকম বিভিন্ন এনজাইমও কিন্তু এরা এই যে গ্রানিউলসগুলো থাকে ভিতরে, এই গ্রানিউলসগুলো থেকে সিক্রেশন হয়, এবং এদের লাইফ স্প্যান আরও বেশি, 12 থেকে 15 দিন। আচ্ছা, এরপরে আমরা বেজোফিলের ফাংশন যদি বলি, এরা হিলিং প্রসেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ওই যে বললাম যে অ্যাকচুয়ালি এদের একটা অ্যান্টিকোয়াগুলেশন ফাংশন থাকে, পাশাপাশি এরা হিলিং প্রসেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং অ্যালার্জি অর অ্যাকিউট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, কারণ এখানে হচ্ছে বেজোফিলে হচ্ছে আইজিই এর জন্য রিসেপ্টর থাকে বেজোফিলের মেমব্রেনে। আমি যদি একটু এক্সপ্লেন করি, এই যে যদি বেজোফিল হয়, তো বেজোফিলের যে সেল মেমব্রেন, এখানে বিভিন্ন রিসেপ্টর থাকে, কিসের জন্য? ইমিউনোগ্লোবিউলিন যে ইমিউনোগ্লোবিউলিনটা আছে বা অ্যান্টিবডি, সো এই অ্যান্টিবডিগুলো এখানে এসে বসে। হ্যাঁ, সো এগুলো ওই যে টাইপ 1 যে হাইপার সেন্সিটিভিটি, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো বেজোফিলের মেমব্রেন এগুলো থাকে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। এগুলা আমরা পরবর্তীতে যখন ফিউচারে আমরা হচ্ছে প্যাথোলজি পড়বো, তখন আমরা এগুলা মাইক্রোবায়োলজি পড়বো, তখন আমরা ডিটেলসে জানবো। হ্যাঁ, আমি ডিটেলসে এক্সপ্লেন এখানে করা যেত, বাট আমার কাছে মনে হয় যে এগুলা আপাতত অত ডিটেলসে জানার দরকার নেই। আমরা জাস্ট জানি যে বেজোফিলের গায়ে হচ্ছে একটা মানে আইজিই অ্যান্টিবডির জন্য কি থাকে, রিসেপ্টর থাকে, এবং এই রিসেপ্টরগুলোতে আইজিই অ্যান্টিবডি যায় বসে, এবং এটা হচ্ছে আমাদের যে অ্যালার্জি বা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বিভিন্ন টাইপের আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5ও আছে। সো এই টাইপগুলোর মধ্যে টাইপ 1 যেটা, এটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন আমরা বলি, মেইনলি অ্যালার্জি বা অ্যাজমা এর সাথে রিলেটেড, ঠিক আছে। সো ওই জায়গায় হচ্ছে মেইনলি এটার একটা কন্ট্রিবিউশন আছে। পাশাপাশি বেজোফিল কিন্তু
সাম ইম্পর্টেন্ট সাবস্টেন্স রিলিজ করে, যেমন হেপারিন। হেপারিন হচ্ছে ইন্টারভাস্কুলার ক্লটিং প্রিভেন্ট করে, কারণ এটা তো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, কোয়াগুলেশন হইতে দেবে না, রক্ত জমাট বাড়তে দিবে না। মানে এটা বলতে বোঝানো হয়েছে যে এই যে ব্লাড, এখন এটার মধ্যে যেহেতু ব্লাড পাস করতেছে, তো ব্লাড তো লিকুইড বা তরল, এখন এই তরল ব্লাডটা যদি ভেসেলের মধ্যেই দেখা গেলো কোয়াগুলেটেড হয়ে গেছে, তাহলে তো সেখানে থ্রম্বাস ফর্মেশন হবে, ব্লাড ভেসেল এভাবে অবস্ট্রাক্টেড হয়ে যাবে, ব্লাড আর ফ্লো করতে পারবে না, মানুষও বাঁচবে না। সেই জন্য ইন্টারভাস্কুলার মানে যখন কোনো ইঞ্জুরি, মানে বাহির কোনো ইঞ্জুরি হয় নাই, ব্লিডিং হয়নি, বাট ভেসেলের মধ্যেই কোয়াগুলেশন তৈরি যদি করে দেয়, তাহলে তো সেটা খারাপ। এই জন্য হেপারিন ভিতরে থাকে, যেটা আমাদের বডিতে কিন্তু একটা ইন্টারনাল প্রোটেকশন দেয়। তারপর হচ্ছে হিস্টামিন। হিস্টামিন হচ্ছে এরা হচ্ছে অ্যাকিউট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ক্ষেত্রে এটার এক কন্ট্রিবিউশন আছে, এটা আমরা জানি। এবং সাইটোকাইন, সাইটোকাইন এটা হচ্ছে ইনফ্লামেটরি যে রেসপন্স সেটাকে দ্রুত গতিতে করতে সহযোগিতা করে, এবং আমাদের যে অর্গানিজম, মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করে সেই প্রসেসকে কিন্তু ত্বরান্বিত করে, বা তাড়াতাড়ি সেই প্রসেসটাকে এক্সাজিরেট করে। তো মাস্ট সেল, এটা নিয়ে আমরা একটু জানবো যে মাস্ট সেল বা ম্যাস্ট সেল আমরা বলতে পারি। তো এটা একটা সেল যেটা ব্যাজোফিলের মতোই, এবং এটা বোন ম্যারোতে তৈরি হয়, বাট এদের যে প্রিকারসার সেল সেটা কিন্তু ডিফারেন্ট। মানে আমাদের যে ব্লাড সেলের যে মানে প্রিকারসার সেল ছিল, প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে গ্রানুলোসাইট, মনোসাইট, কলোনি ফর্মিং ইউনিট, ওইগুলোর মতো না, এটার প্রিকারসার সেল আলাদা, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়ে ইমম্যাচুর যে মাসেল থাকে সেটা টিস্যুতে ইন্টার করে, এবং ম্যাচুরেশন তখনই হবে যখন এরা টিস্যুতে ইন্টার করবে। এবং এই ম্যাস্ট সেল সাধারণত স্কিন, মিউকোসা অফ দ্য লাং, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, মাউথ, কনজাংটিভা, নোজ, এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যায় বেশি। এবং এরা সাধারণত ব্লাড স্ট্রিমের মধ্যে ঢোকে না বা ব্লাডের মধ্যে ঢোকে না। মাস্ট সেলের ফাংশন হচ্ছে যে এরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন লাইক অ্যালার্জি প্রডিউস করতে বা অ্যানাফাইলেক্সিস প্রডিউস করতে এরা কিন্তু কন্ট্রিবিউট করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন পার্সন, এই পার্সনটা যখন আমি ধরলাম যে কী খাইছে, এই পার্সনটা চিংড়ি মাছ খাইছে বা প্রন খাইছে, তো চিংড়ি মাছ যখন খাইছে, চিংড়ি মাছ খাইলে তার কী হবে, সে যদি চিংড়ি মাছের প্রতি অ্যালার্জিক থাকে, চিংড়ি মাছটা যদি তার জন্য একটা অ্যালার্জেন হয়, তাহলে এই চিংড়ি মাছটা খাওয়ার পরে তার বডিতে কিন্তু এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান হয়, অ্যাকুট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান বা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। এবং এই রিয়াকশানটা যখন হয়, তখন আমাদের এই যে ম্যাস্ট সেলের কথা বললাম, বা এই যে আমি কিসের কথা বললাম, এই যে হচ্ছে আমি ব্যাজোফিলের কথা বললাম বা মাস্ট সেলের কথা বললাম। যেমন আমি যদি ব্যাজোফিলের কথা বলি, ব্যাজোফিলের মধ্যে এই যে যদি ব্যাজোফিল হয়, তাহলে ব্যাজোফিলের মধ্যে আমরা কী বলছি, যে ওটার মধ্যে হিস্টামিন থাকে, তখন ওই হিস্টামিনগুলা বেশি বেশি বাইরে রিলিজ হবে ব্যাজোফিল থেকে। এবং হিস্টামিন যদি বাইরে রিলিজ হয়, তাহলে কী হবে, হিস্টামিন আমরা জানি যে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ফলে পার্সনের শ্বাসকষ্ট হবে, পার্সনের অ্যাজমাটিক যে প্রবলেমগুলো সেগুলো দেখা দিবে ব্রঙ্কো কনস্ট্রিকশনের ফলে। প্লাস এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রবলেম কিন্তু এখানে দেখা দিবে, ব্লাড প্রেশারের প্রবলেম থাকবে এখানে, তার পাশাপাশি র্যাশ হইতে পারে স্ক্রিনে। সো অ্যালার্জিক যে প্রবলেম, যাদের অ্যালার্জি আছে, যাদের অ্যাজমা আছে, তারা তোমরা এই জিনিসটা জানো যে তাদের ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে হয়, অনেক প্রবলেম হয়। সো এই যে ঘটনাগুলো আমি বললাম, এই ঘটনাগুলো হচ্ছে কিন্তু আলটিমেটলি দায়ী। এবং ঠিক একইভাবে যেমন বেজোফিলের ক্ষেত্রে ওরকম হইতে পারে, এই ম্যাস্ট সেলও কিন্তু এই ক্ষেত্রে কন্ট্রিবিউশন করে, বেজোফিলের মতোই ম্যাস্ট সেলের মধ্যে থেকেও বিভিন্ন সাবস্টেন্স কিন্তু রিলিজ হইতে পারে। আচ্ছা, তারপরে আমরা এখন হচ্ছে ওই তিনটার মধ্যে একটু কম্পারিজন করবো যে আচ্ছা আমাদের যে নিউট্রোফিল আছে, ইসোনোফিল আছে, বেজোফিল, এগুলা আমরা একটু এখানে ডিফারেন্স দেখাইছি। এর মধ্যে নিউট্রোফিল, ইসোনোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, এবং এদের লাইফ স্প্যানগুলো আমি যদি দেখি, লাইফ স্প্যান সব থেকে বেজোফিলের বেশি থাকে, এবং পার্সেন্টেজটা আমরা একটু দেখে নিলাম, বেজোফিল সব থেকে কম থাকে। বেজোফিল যদি কারো বডিতে যদি বেজোফিল 0 থাকে, একেবারে নাও থাকে, সেটাও কিন্তু নর্মাল, কারণ আমরা জানি যে বেজোফিলের পার্সেন্টেজ হচ্ছে 0 থেকে 1%। আচ্ছা, তারপর হচ্ছে লিম্ফোসাইট, এদের কোনো গ্রানিউলস থাকে না, এই জন্য এদের গ্রানুলোসাইট বলি আমরা। এবং এরা হচ্ছে ওভাল শেপড হয় বা বিন শেপ বা কিডনি শেপডও হইতে পারে। এবং লিম্ফোসাইটের ক্ষেত্রে একটা কথা আমরা মাথায় রাখবো, যে লিম্ফোসাইটে সাইটোপ্লাজম কিন্তু কম থাকে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি যে নিউক্লিয়াস অকুপাইস দ্য হোল অফ দ্য সাইটোপ্লাজম, মানে নিউক্লিয়াসই পুরাটা জুড়ে অলমোস্ট থাকে, ফলে সাইটোপ্লাজমের যে কন্টেন্ট সেগুলোর জায়গা কই। অর্থাৎ তুমি যদি এই সেলটার দিকে একটু তাকাও, এই সেলটার দিকে যদি একটু তাকাও, দেখো এই সেলটার মধ্যে পুরাটাই নিউক্লিয়াস, এমন একটা অবস্থা, সাইটোপ্লাজমের জায়গা খুবই কম। সো এই জিনিসটা আবার এই লিম্ফোসাইটের দিকে তাকাও, নিউক্লিয়াসই বেশি, সাইটোপ্লাজম ওই যে সাদা সাদা একটু দেখা যাচ্ছে। তো এদের মধ্যে আবার আমরা বলতে পারি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, লার্জ লিম্ফোসাইট আছে, স্মল লিম্ফোসাইট আছে। লার্জ লিম্ফোসাইট সেটা সাইজ একটু বড় হয়, আর ম্যাচুরেশনের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করি টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট অ্যান্ড এনকে সেলস। টি লিম্ফোসাইট সব থেকে বেশি থাকে, আর বি লিম্ফোসাইট হচ্ছে 15%। টি লিম্ফোসাইট এই টি লিম্ফোসাইটটা হচ্ছে মেইনলি আমাদের
থাইমাসে ম্যাচুরেশন হয়, এই জন্য আমরা এটার নাম দিছি টি লিম্ফোসাইট। থাইমাস কি এটা যদি না জানো, থাইমাস হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান, এবং বি লিম্ফোসাইট হচ্ছে বোন ম্যারোতেই ম্যাচুরেশন হয়, এই জন্য এটার নাম বি লিম্ফোসাইট। আর এর ন্যাচারাল কিলার সেল এটা হচ্ছে আমাদের বডির জন্য ইম্পর্টেন্ট একটা সেল, এবং এটা মানে কোনো এক্সপোজার দরকার হয় না, আচ্ছা যে আমাকে কেউ অ্যাটাক করছে তারপরে এটা কাজ করবে এরকম না, আমাদের এটা বডিতে থাকে এবং এটা মানে এটা আসে মানে এনকে সেল বডিতে আসে মানে এটা কাজ শুরু করে দেবে, কোনো এক্সপোজারের দরকার নেই এটার। এটা বিভিন্ন ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, এগুলোর বিরুদ্ধে এনকে সেল কাজ করে। এবং এদের যে লাইফ স্প্যান, সেই লাইফ স্প্যান হচ্ছে 0.5 থেকে 1 ডে এরকম, মানে খুবই কম, খুবই তাড়াতাড়ি, মানে কম সময়ে এরা মারা যায় দেখা যায় যে। আচ্ছা, টি লিম্ফোসাইট কিন্তু সেল মিডিয়েটেড ইমিউনিটি, বি লিম্ফোসাইট হচ্ছে হিউম্যান ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে কন্ট্রিবিউট করে। এখন ইমিউনিটি কী জিনিস, এই সেল মিডিয়েটেড ইমিউনিটি কী, তারপর হচ্ছে গিয়ে হিউম্যান ইমিউনিটি কী, এই জিনিসগুলো নিয়ে না আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। সেই ভিডিওতে আলাদা করে আমি বলার ট্রাই করবো, ইমিউনিটি পোর্শনটা আমি কাভার করার ট্রাই করবো 10 মিনিট বা 12 মিনিট একটা ভিডিওতে। আমি এই ভিডিওতে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো না। তারপরে চলে যাক, আমরা হচ্ছে ফাংশনে চলে যাই। টি লিম্ফোসাইট যেটা, এটা হচ্ছে লিম্ফোকাইন সিক্রিট করে এবং এটা সেলুলার ইমিউনিটি বা সেল মিডিয়েটেড ইমিউনিটিতে সহযোগিতা করে। এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস কে স্টিমুলেট করে এবং সেলের ডেথ কিন্তু মানে টার্গেট যে সেল সেই সেলের ডেথ ঘটায়। বি লিম্ফোসাইট যেটা, সেটা হিউমেরাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি করে। এবং বি লিম্ফোসাইটে কী হয়, বি লিম্ফোসাইট যেটা, এটা পরবর্তীতে একটা সেলে কনভার্ট হয়, যে সেলটার নাম হচ্ছে প্লাজমা সেল, এবং এই প্লাজমা সেলই পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, ওই যে আমরা পড়ছিলাম না যে বিভিন্ন ইমিউনোগ্লোবিউলিন, আইজি, গেইন্ট, সো এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় সেগুলো কই থেকে তৈরি হয়, এই প্লাজমা সেল থেকে তৈরি হয়, ঠিক আছে। আর ন্যাচারাল কিলার সেল বিভিন্ন ক্যান্সার সেল, টিউমার সেল বা ভাইরাস ইনফেক্টেড সেলকে কিন্তু এরা হচ্ছে অ্যাটাক করে। এই আমরা ফাংশনগুলো পড়লাম। এখন আমরা হচ্ছে ইমিউনিটি যখন পড়বো তখন একটু ডিটেলস আমরা জানবো। এখন মনোসাইট বা যেটা লার্জেস্ট লিউকোসাইট বলা হয়, অর্থাৎ আমাদের যে লিউকোসাইটগুলো আছে তার মধ্যে লার্জেস্ট, এটার সাইজটা কিন্তু বড়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এদের নিউক্লিয়াসটা হচ্ছে কিছুটা পিল বা সাদাটে টাইপের থাকে এবং এরা রাউন্ড হয়, ওভাল হয়, হর্স শু শেপড হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই যে আমি নিউক্লিয়াসটা দেখতেছি এটা কিন্তু হর্স শু শেপড, এবং নিউক্লিয়াসটা এক সাইডে পুস্ট থাকে, অর্থাৎ এক সাইডে চাপানো থাকে, পাশাপাশি সাইটোপ্লাজমটা ক্লিয়ার থাকতেছে। আর সাইটোপ্লাজমটা উইদাউট গ্র্যানিউলস, এখানে কিন্তু কোনো গ্র্যানিউলস আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো না, যদি গ্র্যানিউলস থাইকা থাকে বাট সেগুলো কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে না। এবং এগুলো যখন ব্লাডে থাকে আমরা মনোসাইট বলতেছি, যখন টিস্যুতে চলে যায় তখন ম্যাক্রোফেজ বলতেছি। এবং এগুলো হচ্ছে অ্যান্টিবডি সিনথেসিস, ওই যে বললাম যেগুলো প্লাজমা সেলে কনভার্ট হয়, এবং প্লাজমা সেলের ফাংশন কি, এগুলো অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন। দেখা যায় যে এরা প্রাইফেরাল ব্লাডে মাল্টিপল মায়োলোমা নামে একটা ডিজিজ আছে, এটা এক ধরনের ব্লাড ক্যান্সার। সো এই টাইমে দেখা যায় যে পেরিফেরাল ব্লাডে অনেক বেশি প্লাজমা সেল পাওয়া যেতে পারে যে আনকন্ট্রোল লেভেলে কিন্তু এই ইমিউনোগ্লোবিউলিন প্রোডাকশন বাইরে যেতে পারে, তখন প্লাজমা সেলও বেশি থাকবে। এবং এই যে বি লিম্ফোসাইটে পরবর্তীতে কিন্তু প্লাজমা সেল হয় এবং এইভাবে এরা ইন স্টেজে পৌঁছে। এবং মনোসাইট, এটার ফাংশন যদি আমরা বলি, এরা নিউট্রোফিলসের মতো মনোসাইটও কিন্তু মোটাইলস বা মোবাইল, এরা চলাচল করে এবং এরা দৌড়াইয়া ফ্যাগোসাইট প্রসেসে অংশগ্রহণ করে, এরা অন্ডার মানে ঘোরাঘুরি করে ফ্রিলি টিস্যুতে বডির, এবং এরা সেকেন্ড লাইন ডিফেন্স। নিউট্রোফিল কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স ছিল, এটা ইম্পর্টেন্ট। এবং এরা কেমিক্যাল অ্যাক্টিভেটর সিক্রেশন করে, মানে যেমন হচ্ছে ইন্টারলিউকিন 1 এটা সিক্রিট করে, বা বাইন্ডিং প্রোটিন লাইক ট্রান্সফিরিন, লাইসোজোম, প্রোটিয়েস, প্লাটিলারি অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এদের যদিও গ্রানুলস নাই, আমরা দেখি না, কিন্তু তারপর কিন্তু এরা এই সাবস্টেন্সগুলো সিক্রিট করতে পারে এবং এরা টিস্যু রিপেয়ারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ফাংশনগুলো আমাদের মনে রাখতে হবে। এবং মনোসাইট থেকে কিন্তু আমরা মেনলি টিস্যু ম্যাক্রোফেজটা পাই, মনোসাইটই পরবর্তীতে টিস্যু দিতে যায়, এরা হচ্ছে মেইনলি করে ম্যাক্রোফেজ তৈরি করে। এবং ম্যাক্রোফেজগুলো যেমন আমি যদি বলি যে লিভারে যে মনোসাইট যখন চলে যায় তখন সেটার নাম হয় কাপ্পার সেল, লাঙে যখন চলে যায় অ্যালভিউলার ম্যাক্রোফেজ, কানেকটিভ টিস্যুতে যখন চলে যায় তখন সেটার নাম হয় হিস্টিওসাইট, বোন ম্যারোতে গেলে ম্যাক্রোফেজই বলি, স্প্লিন বা লিম্ফ নোডে গেলে আমরা বলি হচ্ছে ফিক্সড অ্যান্ড ফ্রি ম্যাক্রোফেজ, সেরাস ক্যাভিটিসে গেলে হচ্ছে প্লুরাল পেরিটোনিয়াল ম্যাক্রোফেজ, নার্ভাস সিস্টেমে গেলে মাইক্রোগ্লিয়াল। বোন, এই বোনের যে সেল সেটাকে আমরা বলতেছি হচ্ছে অস্টিওক্লাস্ট, এবং এই অস্টিওক্লাস্ট বা স্কিনের ল্যাঙ্গারহ্যান্স সেল নামে আমরা ডাকি। লিম্ফয়েড টিস্যুতে যদি থাকে তাহলে ডেনড্রাইটিক সেল বলে কিন্তু আমরা ডাকি মনোসাইটটাকেই। সো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে টিস্যুতে যখন চলে যাচ্ছে তখন সেটা টিস্যু ম্যাক্রোফেজ হিসেবে কাজ করতেছে। এখন হোয়াইট ব্লাড সেল যেটা, এটা কিন্তু ভ্যারিয়েশন হতে পারে নাম্বারে। আমরা জানি নর্মাল কাউন্ট, টোটাল যে কাউন্ট, সেই টোটাল কাউন্ট হচ্ছে মানে বডিতে টোটাল 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড যদি থাকে
আমাদের WBC, তাহলে সেটাকে আমরা বলতেছি যে নর্মাল আছে। কিন্তু যদি এর থেকে বেড়ে যায়, 11,000-এর বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি লিউকোসাইটোসিস। সো বেশি হলে সেটাকে সাইটোসিস বলি। আর যদি কম হয়ে যায় তাহলে পেনিয়া বলি, লিউকোপেনিয়া। ঠিক আছে, যদি 4,000-এর কম হয়ে যায়। তো এটা ফিজিওলজি মানে বেশ কিছু ফিজিওলজিক্যাল কারণে এটা কম বেশি হইতে পারে, যেমন ডায়ার্নাল। তো ডায়ার্নাল বলতে বোঝানো হয়েছে যে WBC কাউন্ট দেখা যায় যে ইভিনিং টাইমটাতে কমে যায়, এমনিতেই কমে যায় মর্নিংয়ের থেকে। সো এই যে মানে সকাল সন্ধ্যার যে ভ্যারিয়েশনটা, যে মর্নিংয়ে সাধারণত বেশি থাকে, সন্ধ্যাতে কমে যায়। তো সন্ধ্যা যদি একটু কম থাকে তাহলে সেটা যে প্যাথোলজিক্যাল এটা আমার ধরে নেওয়ার দরকার নেই, এটা ফিজিওলজিক্যাল কারণে হইতে পারে। পাশাপাশি মিল বা খাবার খাওয়ার পরে, প্রেগনেন্সিতে, ভয়ের কারণে, ব্যথার কারণে, অ্যাংজাইটিতে, এক্সারসাইজে কিন্তু এই কাউন্টটা বেড়ে যেতে পারে। দেখা যায় যারা নিউবর্ন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 20,000-ও হইতে পারে এটার কাউন্ট। সো এই জন্য এই ফিজিওলজিক্যাল কারণগুলো আমাদের মাথায় রাখতে হবে। তা বাদে প্যাথোলজিক্যাল বিভিন্ন কারণে কিন্তু লিউকোসাইটোসিস হইতে পারে, যেমন নিউট্রোফিল অ্যাকিউট ইনফেকশনে, হেমোরেজের কারণে, অপারেশনে, টিস্যু ড্যামেজে বাড়ে। ইওসিনোফিল অ্যালার্জিতে, প্যারাসাইটিক ইনফেকশনে বাড়ে। মনোসাইট বাড়ে কোন কোন ক্ষেত্রে? ক্রনিক ইনফেকশনে। লিম্ফোসাইট বাড়ে হচ্ছে হুপিং কফ, টিউবারকুলোসিস, ল্যাপ্রোসিতে। সো বেজোফিল বাড়ে হচ্ছে লেড পয়জনিংয়ে। সো এইগুলো যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল চিন্তাওটা মাথায় রাখতে হবে যে কোন কোন প্যাথোলজিক্যাল কারণে এগুলো বাড়তে পারে। আমরা যখন সিবিসি করি তখন কিন্তু এইগুলার কাউন্টগুলো আমরা দেখি। সো তখন আমরা বুঝবো যে আসলে আচ্ছা এটা বেড়ে গেছে, তাহলে কী হইতে পারে। আমরা তখন ওই ডিফারেন্সিয়ালসগুলো মাথার মধ্যে ঘুরাবো। লিউকোপেনিয়া হইতে পারে, যেমন নিউট্রোফিলস কমে যেতে পারে ভাইরাল ইনফেকশনে। ইওসিনোফিলটা হচ্ছে কর্টিসল থেরাপি যদি নেওয়া হয়, কর্টিসল এক ধরনের হরমোন, রাইট। সো এই থেরাপি যদি কারো দেওয়া হয় ওষুধের মাধ্যমে, তাহলে তার ক্ষেত্রে ইওসিনোফিল কমে যেতে পারে। বোন ম্যারোর বিভিন্ন ডিজিজ কিন্তু নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল কমে যেতে পারে, কারণ সেগুলোতে এগুলো প্রোডাকশনই হবে না, কমে তো যাবেই। এখন লিউকেমিয়া জিনিসটা কি? লিউকেমিয়া মানে হচ্ছে যে অ্যাবনর্মাল অ্যান্ড আনকন্ট্রোল ইনক্রিজ ইন লিউকোসাইট কাউন্ট। সাধারণত যদি 1 লাখ, এখানে বেশি দেখানো হয়েছে, এখানে মনে হয় 10 লাখের মতো দেখানো বলা হয়েছে, কিন্তু মেনলি 1 লাখ যদি হয়, মানে 1 লাখের বেশি বা 1 লাখের আশেপাশে যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ক্যান্সার বা লিউকোসাইট। এটা আরও অনেক বেশিও হইতে পারে। সো এটা ইম্পর্টেন্ট। এবং লিউকেমিক সেল প্রলিফারেশন হয় বোন ম্যারোতে সাধারণত, এবং এদের ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ সেল টাইপ, আমরা এটাকে মাইলয়েড লিউকেমিয়া এবং লিম্ফয়েড লিউকেমিয়া বলতে পারি। আর মানে কোন সেল বেশি ইনভলভ রয়েছে, এটা কি মাইলয়েড সিরিজের স্টেম সেলটা ইনভলভ রয়েছে নাকি লিম্ফয়েড সিরিজের, এটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে ভাগ করি। অথবা অ্যাকিউট লিউকেমিয়া হইতে পারে, মানে ক্রনিক লিউকেমিয়া হইতে পারে। ঠিক আছে, মানে কতদিন ডিজিজটা প্রোগ্রেস করতেছে, অ্যাকিউট নাকি ক্রনিক, এর উপর ডিপেন্ড করে। এখন এখানে আমি একটা লিস্ট দিছি এই 2 পেজে। এই লিস্টে দেখানো হয়েছে যে যখন নিউট্রোফিলিয়া হচ্ছে, ফিলিয়া মানে বাড়ছে, হ্যাঁ, সাইটোসিস এবং ফিলিয়া এই দুইটা কথা যদি সাথে থাকে তার মানে হচ্ছে সংখ্যায় বেড়ে গেছে নর্মাল কাউন্টের থেকে। তো নিউট্রোফিলিয়া যদি হয় তাহলে সেটা কী কী কারণ হতে পারে সেগুলো আমি এখানে দেখাইছি। এগুলো মুখস্থ করবা, কারণ এগুলো অস্পিতে থাকে। ঠিক আছে, অস্পি যে এক্সামগুলো তোমাদের হবে সেগুলোতে কিন্তু এগুলো থাকবে। পাশাপাশি এমনিতেও পরীক্ষাও আসতে পারে, ভাইভাতে ধরতে পারে যে নিউট্রোফিলিয়ার 2টা কারণ বলো, 3টা কারণ বলো, তখন এখান থেকে বলে দিবা নিউট্রোপেনিয়া মানে ডিক্রিজ ইন নিউট্রোফিল কাউন্ট। সো এই কারণগুলো কিন্তু বলে দিবা। সো ইওসিনোফিলিয়া বা ইওসিনোফিল কাউন্ট কখন বাড়তে পারে, ইওসিনোপেনিয়া কখন হতে পারে, বেজোফিলিয়া কখন হতে পারে, বেজোপেনিয়া, মনোসাইটোপেনিয়া, লিম্ফোসাইটোপেনিয়া। আমি এগুলা বই থেকে পড়ে নিতে বলতে পারতাম, বাট আমি এখানে এই কারণে দিছি কারণ তুমি যদি স্ক্রিনশটটা নিয়ে রাখো, এখানে সুন্দর করে গোছালো আছে, এটা স্যাম্বুলিঙ্গামের বই থেকে নেওয়া। সো তুমি যাতে খুব সহজেই এগুলা গ্রাস্প করতে পারো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। হ্যাঁ।